নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প নরক এক্সপ্রেস। লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। জলটা চেপে এলো, ঝড়ের ধাক্কায় দৌড় জানলা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে। তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত, এই নিয়ে সাথে অনুনয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁঝ মিশিয়ে কৈফিয়ত চাইল। আজ এই রাক্ষসে রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলুন তো জয়ন্তবাবু। 2 দিনের করারে এসে 8 দিন রয়েছি বৌদি। এরপরে শেষকালে প্রহারেণ ধনঞ্জয় করবেন। সেটা না আপনাদের দিক থেকে শোভন, না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে। গম্ভীরভাবে এই কথাগুলো বলে একটা পান মুখে পুরল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি করে হেসে উঠলাম। সুরমাও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলিক। কড়কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুন, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার তুনের শেষ বান এইটি। ট্রেন দুর্ঘটনার ভয়ে যদিও নিরস্ত না হয়, তবে আর উপায় কি? বন্ধু বই আর কিছু তো নয় যে জোর করে ওকে বলবো হবে না যাওয়া। বন্ধু মাত্র, তাও মাঝে মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে, তোমার জঙ্গলে 2 দিন কাটিয়ে আসতে চাই, পরশু রওনা হব। আমার এটা জঙ্গলই বটে, ফরেস্ট অফিসার আমি। যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত 1/2 মাইল। রাস্তা পাকা বটে, কিন্তু নিরাপদ নয়। রাত্রে বুনো হাতি চলাচল করে, আর সাপ অগুন্তি। জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল। বাস করতে হয়তো এই রকম জায়গাতেই, একেবারে আইডিয়াল নিভৃত নিবাস। বেশ আছো তোমরা কপত কপতি যথা বাঁধিনীর সুখে। থাকো না দিন কত, তুমিও বেশ থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম। ছাত্রজীবনে ও চায়ে কয় চামচ চিনি খেত, ডিমের পোচ পছন্দ করত না মামলেট, আর ফুলের ভেতর বেলফুলের বেশি পক্ষপাতী ছিল না রজনীগন্ধার। দেরাদুন এক্সপ্রেসে ভয়? আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত, নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরেছি। পৃথিবীর কোনো ট্রেনই কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস সে আবার কি? দুজনে একসঙ্গে প্রশ্ন করলাম, সুরমা আর আমি। হাই তুলে 2 হাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। কথাটা বলে ফেলেছি, তাহলে এটা আমার একটা ব্যারামে দাঁড়িয়েছে। যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারি নে। এটা অবচেতন অহমিকা, একে দমন করতে হবে। তা দমন করতে হয় করো। এরপরে আমি পেয়ে বসলাম, এখন তো গল্পটা আমাদের বলো। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশাটা হয়তো ছুটে যাবে। হাতঘড়িতে সময় দেখল জয়ন্ত 10টা 22। দেরাদুন এক্সপ্রেস 11টা 50-এ। 1.5 ঘন্টা।
আধ মাইল যেতে এই ঝড় বৃষ্টির দরুন সময় হয়তো একটু বেশি লাগবে, তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে যখন, নরক এক্সপ্রেসের গল্পটায় শুনিয়েই যাই তোমাকে। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিন বেড়াই মধ্য ভারতের ওই দিকটায়। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল। দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলো অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায়। আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটছে মাঠের ভেতরে। ভালো যখন লাগলো, সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নাম তখনও দেখিনি। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরোবো। স্টেশনের নাম দেখতে পেলাম, বুলন্দশহর। বুলন্দশহর কি যেন একটা মনে পড়ে না। ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনী। রবিবাবুর গল্পে এক বুন্দল শহরের কথা পড়েছি না, যেখানকার নবাব পুত্রী। কিন্তু না, যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না, সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয়। তবে কি সেটা? প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি, মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশে পাশেই চলেছে। বন তখনও অর্ধেক পেরোতে পারিনি। একটা নদীর ধারে এসে পড়লাম। সরু নদী, কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে, কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোতও হয় প্রবল, তা দেখেই আমি বুঝতে পারলাম। এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল, তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন। কিন্তু বাঁয়ে ওটা আবার কি? আরেকটা পুল না? একটা কাঠের পুল, মাঝখানে ভাঙা, অর্থাৎ হাত 10-12 জায়গা না আছে কাঠ, না আছে লোহা, না আছে থাম, না আছে লাইন। বেশ বোঝা যায় ওইটি এই নদীর আদি পুল। এককালে ওই পুল দিয়েই রেল লাইন নদী পার হতো। মনে পড়ে গেল এইবার বুলন্দশহর। এই সেই বুলন্দশহর। 3 বছর আগে এই স্টেশনে, এই নদীর উপরেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক দুর্যোগের রাতে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে। একটি প্রাণীও বাঁচেনি সেই ট্রেনের। বটে, এই সেই বুলন্দশহর, আর ওই সেই পুল। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বদ্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে, ঠিক খাঁচায় বন্ধ ইঁদুরেরা যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মনে পড়ে, আর কল্পনাতে শিউরে শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধে হয়ে এসেছে। পূব আকাশে ওই জ্যোৎস্না চিকচিক করছে, মস্ত বড় চাঁদ। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে। রাতে বেড়ানো অভ্যেস আছে, বাঘ ভাল্লুকের বড় একটা কেয়ার করি না। তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধেবেলায় দাঁড়িয়ে থাকতে গা কেমন ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম। ছোট্ট জায়গা, বাজার দোকান নেই বললেই হয়। এক ভুজোওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই 2 ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল।
মাঝপথে নেমে পড়েছি। এই টিকিটেই বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলবে তো? চলবে চলবে, একগাল হেসে উত্তর দিলেন তিনি। লোকটিকে মিশুক অমায়িক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটেই, তারও কিছু আছে বলে মনে হয় না। অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল। বেশ জায়গাটি আপনাদের। তা যা বলেছেন, মাস্টার মশাই উত্তর করলেন। জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর আর বলে থেমে পড়ল ভদ্রলোক। আর কি? আমি জিজ্ঞেস করলাম। কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে। না, ও কিছু নয়। বছর তিনেক আগে এখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন। বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি আগ্রহের সঙ্গে সায় দিলাম। খুব শুনেছি। পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে, জানেন তো? স্টেশন মাস্টার বললেন। ভূত থাক না থাক, লোকেরা ভূতের গল্প করতে ভালোবাসে। একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে? থাকবে বই কি, শত শত লোক পাইকারি হারে একসাথে যেখানে মারা যায়। বেরিয়ে বুঝওয়ালার দোকানে হাজিরা দিলাম। ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে, আমিও চোখ কান বুজে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম। শতরঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করেই। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময়ে ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে কুছ পরোয়া নেই। কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়ব। রাত 1টার গাড়ি আমার ধরতেই হবে। এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়নি। দেহ ক্লান্ত, কিন্তু ঘুম সহজে আসে না। এটা ওটা নানা চিন্তা। কলকাতার মেশে এক বামুন ঠাকুর ছিল, সে অরহরকা ডাইল রাধ্য চমৎকার। আজকের এই ভুজওয়ালার ডাইল তার কাছে কিছুই না। মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি কড়া ঘটমট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কি না কে বলবে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন? কখনই বা ঢুকলো? একটু বোধহয় তন্দ্রা এসে গিয়েছিল এর ভেতরে। এরই মধ্যে ঘর যেন গিজ গিজ করছে। লোকে চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিসফাস কথা কইছে পরস্পরে। এরা কোন ট্রেনে যাবে? রাত 1টার সেই ট্রেনে? ভীষণ ভিড় হবে দেখছি। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কে জানতো এই ঘুম কাল ঘুম। কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দুদ্দার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্যে নাকি। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি, তাই তো বটে, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। উফ, খুব সময় মতো ঘুমটা ভেঙেছে। তাড়াতাড়ি বিছনাটা গুটিয়ে বগলে তুললাম। ব্যাগটা হাতে নিয়ে সম্মুখেই যে কামরাটা চোখে পড়ল, উঠে পড়লাম তাতেই। আলোয় আলোয় সারা গাড়ি, জানালায় জানালায় অগুন্তি মানুষের মাথা হোক হাঁক ডাক। কেউ চাওয়ালাকে ডাকছে, কেউ চাইছে গরম দুধ, কেউ বা দেশলাই বিড়ি। গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে। হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কেন কে জানে? হয়তো হয়তো কেন, নিশ্চয়ই তাই। প্ল্যাটফর্মটা, স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য। একটা আলো পর্যন্ত কোথাও নেই। গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল, তাই আগে লক্ষ্য করিনি স্টেশনে আলোর অভাব। এই কি রকম!
দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে। স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে? সিগন্যাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কী করে? স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছিই না। স্টেশনের ঘরটাই বন্ধ। কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই। কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশান দেখালো না, তবু ছাড়লো গাড়ি। ঘটাং ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশন এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাত ঘড়ির দিকে দৈবাতি চোখটা পড়েছিল। চমকে উঠলাম। রাত মোটে 12টা। আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসবার কথা। এ তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারটার উপরে। লোকটা কিনা আমায় অম্লান বদনে বললে যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। আর গাড়ি নেই যদি, তবে এটা কি? পাশের এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ও মশাই, বিদেশি লোক, না জেনে উঠে পড়েছি, গাড়িটা যাবে কোথায়? লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে, কিন্তু জবাব কিছু দিল না। লোকটা কালা নাকি? অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি। তাকেও জিজ্ঞাসা করলাম ওই একই প্রশ্ন। না, জবাব এও দিল না। রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের ওপরে, ওই সহযাত্রীদের ওপরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরে। এরা আমার উজবুক বানিয়ে ছেড়েছে। গোল্লায় যাও সব। রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে। চাঁদটা গেল কোথায়? সেই সন্ধেবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে। সেই চাঁদ আমার গেল কোথায়? রাত মোটে 12টা। ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না। তবে মেঘে ঢেকে ফেলেছে। ও তাই বলো। জমাট মেঘ সারা আকাশে, কালো, নিকষ কালো। ওই চা, বিদ্যুৎ চমকালো যে। শুধু বিদ্যুৎ, কড়কড় করে বাস ডেকে উঠল। আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল, কর কর কড়াক। কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল। জানালা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন ক্ষেপে উঠেছে ততক্ষণে। ডাক ছেড়ে কাঁদছে, এ ওর গলা জড়িয়ে ধরছে, কপাল চাপড়াচ্ছে, যেন ভয়ে আর নৈরাশ্যে। 2-1জনকে জিজ্ঞাসা করলাম, ক্যা হুয়া, রোতা কাহে? তুফান বর্ষা কবি নেহি দেখা। কে কার কথা শোনে? আমার দিকে কানই দিল না কেউ। সামনে কাঁদতে থাকলো বাপদাদার নাম করে। বিরক্ত হয়ে জানালা খুললাম। ঝড় বাদলের ছাপটা বরং সহ্য হবে, এদের এই পাগলামি অসহ্য। জানালা খুলে ফেললাম। আর সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা। আর ডাইনে ওই কংক্রিটের পুল, বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, বাঁয়ে মোড় খেয়ে তীর বেগে ছুটল কাঠের পুলের পানে। আমি চেঁচিয়ে উঠলাম, গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ার্ত রোদনের ওপরে আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিৎকার, এ কি! হ্রাস হ্রাস ঝপাস ঝপ। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে খোলা জানালা দিয়ে লাফ দিলাম। গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভেতরে লাফ দিচ্ছি না দেখেই দিলাম লাফ। তারপর কি হলো জানি না। জ্ঞান হলো তখন আমি নবীনগরের হাসপাতালে, আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে।
লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ও ট্রেনটা আসলে ট্রেনই নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সে এখনও রোজ রাত্রে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে, আর রোজ রাতে একবার ঝাঁপ খায় ওই নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম, আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমায় নরকে নিয়ে যেতে পারেনি। গল্প শেষ হলো। সুরমা চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এবার বেরোতে হয়, নইলে গাড়ি পাবো না। সত্যি এই জলঝড়ে। আর কথা ফুটল না আমার। সে রাত্রের জলঝড় এর চেয়ে বেশিই ছিল ভাই। শুধু কি জলঝড়, চারধার ঘিরে ছিল নরকের অধিবাসীরা। সামনে ছিল মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরতে পেরেছি, তখন কিছু ভয় করো না, আমি ঠিক পৌঁছে যাব। বেরিয়ে পড়ল জয়ন্ত। তার বর্ষাতে মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।